জ্বালানি খাতের যে কি ভয়াবহ রকমের দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা কখনোই জনসমক্ষে আসতো না যদি আজকের এই আয়োজক সংস্থাগুলো সজাগ না থাকতো এবং অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন বিশ্লেষণগুলো না করতো। কাজে এই কাজগুলো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো গঠনমূলক। এগুলো কেবল আপনি কিছু করলেন না, আপনি কিছু পারেন না, আপনারা খারাপ, তা না। এটা কিন্তু সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে কোন পথে গেলে আসলে আমরা জ্বালানি সার্বভৌমত্বও পাবো, একই সাথে জবাবদিহিতাও আমাদের নিশ্চিত হবে। সেজন্য শুরুতেই আমি আয়োজক সংস্থাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুটো কথা একটু পরিষ্কার করা দরকার। একটা হচ্ছে যে আমি মনে করি জ্বালানি খাতে পরিবর্তনের একটা সুযোগ এসছে, কারণ আমি এবং মেহেদী নিজেরা জানি যে এর আগে বিভিন্ন জ্বালানি সংক্রান্ত আয়োজনে আমরা কতবার এর আগে যারা দায়িত্বে ছিলেন রাজনৈতিক নেতৃত্বে তাদেরকে আনবার চেষ্টা করেছি, কিন্তু কখনো পারিনি। কিন্তু এবার কোনো রকম বাক্য ব্যয় না করেই, সময় ব্যয় না করেই আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা, তাকে আমরা একবার ফোন করার পরপরই উনি বলেছেন যে আমি অবশ্যই আসব। এবং সেদিন আবার আমাদের ক্রয় সংক্রান্ত যে একটা মিটিং থাকে উপদেষ্টা পরিষদে, সেই মিটিং পড়ে যাওয়ার কারণে উনি অল্প সময় থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা যে প্রস্তাবনাগুলো রেখেছেন এগুলো যদি একটু জ্বালানি উপদেষ্টা মহোদয়কে জানান, উনি অবশ্যই সেগুলো গুরুত্বের সাথে নেবেন। বাস্তবতা হলো আপনারা একটা পরিবর্তন চাচ্ছেন, একটা ট্রানজিশন চাচ্ছেন, আমরা অনেকেই সেটা চাচ্ছি, তা টেবিলের ওই পারেই থাকি আর এই পারেই থাকি, কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলেই ব্যস্ত আছি। এবং এই ড্যামেজ কন্ট্রোলের যে ভয়াবহতা, যখন আমরা বড় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেনা পরিশোধ করা শুরু করব, যখন সেই অঙ্কটার কথা আপনারা বিবেচনায় নেবেন, তখন আপনারা বুঝবেন যে আমাদের পক্ষে ইমিডিয়েটলি নতুন পরিকল্পনা করা কেন সম্ভব হচ্ছে না। কারণ এই ড্যামেজ কন্ট্রোলের কাজটা আসলে মারাত্মক রকমের ট্যাক্সিং, নট অনলি অন আওয়ার টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফর্ট, বাট অলসো অন দ্য পাবলিক এক্সচেকার্স মানি। এবং এগুলোর সহজ সমাধান খুঁজে পাওয়া সম্ভব না। সহজ সমাধান আমরা সকলেই জানি সমাধানটা কি, কিন্তু সমাধানের একটা আইনি প্রক্রিয়া, একটা আইনি রাস্তা আছে। তো আমাদের মনে এক কথা চাইলেও ওই পদ্ধতি অবলম্বন না করে আসলে আমরা সমাধান তো দিতে পারবো না। যদি সেরকম কিছু করতে যাই, আপনারা নাইকো মামলার কথা জানেন, সেই নাইকোর আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ সরকারের নাস্তানুবাদ হওয়ার গল্পও জানেন। কাজে সেগুলো বিবেচনায় নিয়ে এই ড্যামেজ কন্ট্রোলটা করতে হচ্ছে, একই সাথে ভবিষ্যতের রূপরেখার কথাও চিন্তা করতে হচ্ছে। আমার মন্ত্রণালয় কেন এখনো নেট জিরো বাই 2080 ঘোষণা করলো না? এরকম মৃত্যুঞ্জয়ী ঘোষণা দেয়া আর না দেওয়ার মধ্যে তফাৎটা কি, সেটা যদি একটু বুঝতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। কথাটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এনডিসিতে যেই অঙ্গীকারটা করেছে, সেই অঙ্গীকারটাও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে পূরণ করাটা অনেক চ্যালেঞ্জিং। মানে আনকন্ডিশনাল হলো অ্যারাউন্ড 6% আর কন্ডিশনাল হলো অ্যারাউন্ড 16%। তো আশা করি এই 6 এবং 16%, কারণ পরিবেশ মন্ত্রণালয় সে অর্থে কার্বন ইমিট করে না। যে সমস্ত সেক্টররা কার্বন ইমিট করে তাদেরকে এটার সাথে একমত করে এনে একটা নেট জিরোর ঘোষণা দেয়া যায়। তবে নেট জিরোর ঘোষণা আমাদের মতন দেশগুলো থেকে অফকোর্স দিচ্ছে না তা না। ভুটান যেরকম কার্বন নিউট্রাল নিজেকে বলে, কোস্টারিকা যেরকম 100% রিনিউয়েবলের কথা বলে, সেরকম বলা যায়। সেগুলো অ্যাসপিরেশনাল ডিক্লারেশন হবে, সেগুলো প্রেসক্রিপটিভ ডিক্লারেশন হয়তো হবে না। তবে এই কথাটা বলার জন্য এবং পয়েন্ট আউট করে দেওয়ার জন্য ধন্যবাদ। দেখি এখানে মৃত্যুঞ্জয়ী ঘোষণা দেব না, অ্যাচিভেবল ঘোষণাই দেব। আচ্ছা, এখানে কয়েকটা বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, কারণ কিছুদিন পরেই আবার I will go back to the old club. I still belong to the old club in spirit. এবং ওল্ড ক্লাবেরও মানে অন্য যে আমাদের যারা সহকর্মীরা আছেন তারাও তো আসলে এই সরকারের বিভিন্ন উদ্যোগকে
সমর্থন দিচ্ছেন। এটা দেখতে ভালো লাগলো যে অনেক দিন হয়ে গেছে বললেন, আসলে অনেক দিন হয়নি। যতদিনের ধ্বংসযজ্ঞ তার তুলনায় 4 মাস কোনো বড় সময় বলে মনে হচ্ছে না। এখানে দেখেন এই সময়ের মধ্যেই 4টা বড় বড় দাবি ছিল যেগুলো নাগরিক সমাজে, সেগুলো কিন্তু পূরণ হয়েছে এবং সেটা আপনারা স্বীকৃতি দিয়েছেন বলে আপনাদেরকেও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ। প্রথম খাতটা আপনারা নীতিগত সামঞ্জস্যের কথা বলেছেন। এটা আসলে জ্বালানি নীতি সংশোধনের কথা আমরাও মনে করি যে এই নীতিগুলো সংশোধিত হওয়া দরকার। মহাপরিকল্পনাও ইফতেখার ভাই যেটা বলেছেন যে এটা একটা যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই ভিত্তির উপর কতটুকুন সংশোধন করা সম্ভব। এখন সংশোধনই করা হবে নাকি এটা সম্পূর্ণ পরিবর্তন করা হবে, সেটা এই সরকারের যে জ্বালানি মন্ত্রণালয় আছে তার সাথে আমি মনে করি আপনাদের বসার দরকার এবং এই সংলাপটা সেক্ষেত্রে এগিয়ে নেওয়াটা দরকার। এবং আমি নিশ্চিত যে খুব ট্রান্সপারেন্ট ওয়েতেই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এই সংলাপটা আপনারা করতে পারবেন। এখানে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, তিনিও 3টা জিরোর কথা বলেন এবং তার মধ্যে একটা জিরোর সাথে আপনাদের যে আজকে ঘোষণাপত্র তা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। কাজেই পরিবর্তনের যে ধারাটা শুরু হয়েছে সেই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব জ্বালানি মন্ত্রণালয়ের সাথে সরাসরি এবং ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য। আপনারা প্রাতিষ্ঠানিক প্রথম খাতের নীতিগত সামঞ্জস্যে কৃষি, শিল্প এবং পরিবহন খাতে নির্গমন হ্রাসের পরিকল্পনা প্রণয়ন করতে বলেছেন। আমি মনে করি যে আমাদের যে এনডিসি আছে সেখানে হয়তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এই জিনিসটা দেখতে পারে যে কৃষি, শিল্প এবং পরিবহন খাতে তার টার্গেটটা কিভাবে কমিয়ে আনা যায়, মানে তার নির্গমনের টার্গেটটা কি করে বাড়ানো যায় এবং কার্বন ইমিশনটা আসলে কি করে আমরা সত্যিকার অর্থে কমিয়ে আনতে পারি। আমি প্রাতিষ্ঠানিক ও চর্চাগত সংস্কারের কথা বলি। আমি 3 নম্বর পয়েন্টে, সব পয়েন্টের সাথে একমত, বাট আমি 3 নম্বর পয়েন্টকে বেশি করে জোর দেব। এখানে আপনারা একদম শেষ যে বিভাগটা আছে সামাজিক ও পরিবেশগত ব্যবস্থাপনা, সেখানে 6 নম্বরে একটা কথা বলেছেন যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও অবকাঠামোগত চাহিদা নিরূপণ করার উদ্দেশ্যে এলাকাভিত্তিক গবেষণার উদ্যোগ ও সহায়তা প্রদান। আমি মনে করি গবেষণা জাতীয় পর্যায়ে হওয়া দরকার। কাজে প্রাতিষ্ঠানিক এবং চর্চাগত সংস্কারে আপনারা গবেষণার কথাটা ওইখানেও নিয়ে যান, কারণ সত্যিকার অর্থে জাতীয় পর্যায়েও আমাদের একটা কোথায় সক্ষমতা আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় সক্ষমতা বাড়াতে হবে, কোথায় আসলে কতটুকুন চেঞ্জ আনা সম্ভব সে সংক্রান্ত রিসার্চগুলো হওয়া দরকার। যেমন ধরেন আপনারা একটা কথা আমরা প্রায়ই শুনি যে ভূমি আমাদের যথেষ্ট পরিমাণ নেই। আমাদের উপস্থাপক বলেছেন যে একটা গবেষণায় দেখা গেছে ভূমি যথেষ্ট পরিমাণ আছে। এটা কিন্তু জাতীয় পর্যায়ের একটা গবেষণা ছিল। কাজে এই জাতীয় গবেষণাগুলো এই প্রাতিষ্ঠানিক এবং চর্চাগত সংস্কারে আনতে হবে। গবেষণাও আসলে একটা চর্চার বিষয় হতে হবে এবং গবেষণালব্ধ সিদ্ধান্তের ভিত্তিতেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক ব্যবস্থাপনা, আচ্ছা এখানে আপনারা আর্থিক ব্যবস্থাপনার কথা বলেছেন, আর ওটা যাওয়ার আগে একটু বলি 7 নম্বর পয়েন্টে যুব নারীদের দ্রুত জ্বালানির বিষয়টা বলেছেন। আমি এখনই যুব মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তার সাথে কথা বললাম। আমাদের একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল, যার জন্য উনি ভুলে যেয়ে ঢাকার বাইরে চলে গেছেন। তো উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন এই সংক্রান্ত আপনাদের যত প্রস্তাবনা আছে উনি আপনাদেরকে সময় দেবেন, আপনারা গিয়ে ওনার সামনে এগুলো উপস্থাপন করবেন। আর্থিক ব্যবস্থাপনায় আসি। বাংলাদেশে একটা কথা আছে যে কামানটা চাইলে বন্দুকটা পাওয়া যায়। এখন আপনারা যদি 20% চান তাহলে আপনারা কত শতাংশ পাবেন এটা একটু নিজেরা হিসাব করবেন। এখন যেই দেশে যেরকম ব্যবস্থা সে দেশে সেরকম আইন। বিশ্বের বহু দেশে কিন্তু গরু চুরি নিয়ে আইন নেই, আমার দেশে আছে, কারণ এখানে তো গরু চুরি হয়। হ্যাঁ, তো এই 20% আপনারা 20-এই রাখবেন কিনা এটা একটু চিন্তা করে দেখবেন। অবশ্যই আমাদের ট্যাক্সেশনের বিষয়টা ভাবতে হবে। আপনাদের আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় আপনারা একটা কথা বলেছেন 2 নম্বরে যে অমুক অমুক সংস্থার উপরে চাপ প্রয়োগ করতে হবে। আমি এই ভাষাটা একটু পুনর্বিবেচনার কথা বলবো। এবার চলে যাই সামাজিক ও পরিবেশগত ব্যবস্থাপনায়। প্রথমেই বলেছেন ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। আর কত ধীরে কমালে, ওই যে বললো যে 2080 সালে ঘোষণা দিয়ে চলে যান,
তারপরে তো আমরা আর কেউ বাঁচবো না। হ্যাঁ, এখন এইরকম ঘোষণা দিলে আল্লাহ তাআলা হায়াতও তো বাড়িয়ে দিতে পারে, যে ঘোষণা দিছো দেখবো তোমার মনিটরিং করবো যে তুমি আসলে ঘোষণা বাস্তবায়ন করো কিনা। তো এই ধীরে ধীরে শব্দটুকুন আমি মনে করি তুলে দেওয়া উচিত। আরেকটু অ্যাসপিরেশনাল আপনাদের হওয়া উচিত। আপনারা স্বাধীন পরিবেশগত উপদেষ্টা কমিটির কথা বলেছেন 2 নম্বরে। এক বা একাধিক, আমি বলবো নিরপেক্ষ বলেন। সবখানে স্বাধীনতা টেনে আনাটা ঠিক না, নিরপেক্ষ বলেন এবং বস্তুনিষ্ঠ পর্যালোচনার জন্য একটা মানে যে প্রকল্পগুলো আসে এই প্রকল্পগুলো যাচাই বাছাই করার জন্য আসলে পরিবেশ অধিদপ্তরের কতটা সক্ষমতা আছে অবশ্যই বিচার্য বিষয়। আমি এবার যখন তাদেরকে বললাম যে রামপালের দূষণ কিরকম হচ্ছে যে দেখে আসেন, তারা বলল যে আমরা সবগুলো দূষণ দেখবার জন্য ইকুইপড না, ফলে তারা সায়েন্স ল্যাবরেটরিকে যোগাযোগ করলো। এখন এর কিন্তু সক্ষমতা বৃদ্ধিরও একটা বড় ব্যাপার আছে। আপনি আমি যতই চাই সকল কোলভিত্তিক প্রকল্প এখন বাতিল হচ্ছে না, আপনি চাইলেই রূপপুর এখন বন্ধ করতে পারছেন না। এগুলো প্রকল্পের কাটা গলায় নিয়ে কিছুদিনের জন্য হলো আপনাকে রাস্তায় চলতে হবে। কাজেই এগুলোর পরিবেশগত প্রভাব নিরূপণের সক্ষমতা বৃদ্ধি শুধুমাত্র ইআইএটা অ্যাসেস করা না, এরা যখন পরিচালনা হচ্ছে এদের কি পরিমাণ দূষণ হচ্ছে, কি ধরনের সামাজিক প্রভাব ঘটছে, এইগুলো যাতে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যায় সেজন্য শুধু বিশেষজ্ঞদেরকে নিয়ে না, স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে, নাগরিক সমাজকে নিয়ে কমিটি গঠন করার দাবি তোলেন। আমি মনে করি এই জায়গাটাতে একটা পরিবর্তন আসাটা উচিত। এক হচ্ছে যে ইআইএ যখন রিভিউ করা হবে এবং ইআইএর উপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেই ইআইএ বিশ্লেষণের প্রক্রিয়াতে ক্রস সেক্টরাল হওয়া উচিত বিষয়টা, বিভিন্ন সেক্টর থেকে এক্সপার্টাইজ আনা উচিত। শুধু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কমিটির 3 জনকে দিয়ে এটা হওয়া উচিত না, এটা একটা। আরেকটা হচ্ছে প্রকল্পটা যখন হয়ে গেল এটা আসলে কি ধরনের পরিবেশ এবং সামাজিক প্রভাব ফেলছে সেটা বুঝবার জন্য কিন্তু নাগরিক সমাজের সমন্বয়েই একটা কমিটি গঠন করা উচিত। যেমন এই মুহূর্তে বলা হচ্ছে ঢাকার বায়ু দূষণের জন্য 28% দায়ী হচ্ছে পাওয়ার প্ল্যান্টগুলো। তাহলে এই পাওয়ার প্ল্যান্টগুলোর পলিউশন রেগুলেশনে আমাকে কাজ করতে হবে এবং সরকারি কোনো প্রতিষ্ঠান দিয়ে ইম্পার্শিয়াল অ্যাসেসমেন্টটা আসবে না, সেখানে ইম্পার্শিয়ালিটির কথাটা একটু বলা দরকার। তাহলে এই ছিল আমার বক্তব্য। আমি আপনাদের যা যা বলেছেন সব কিছুর সাথে অবশ্যই একমত পোষণ করি। আমি মনে করি যে আপনাদের অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার এবং এখন সেই সুযোগটা অনেক বেশি আছে আপনাদের সাথে। এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার সরকারের রেলিভেন্ট মিনিস্ট্রির সাথে। আমি পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি যে আমার মন্ত্রণালয় সংক্রান্ত যে সমস্ত সুপারিশ এখানে এসেছে এগুলো কেমন করে বাস্তবায়ন করা যায়, কেমন করে কার্যকরী করা যায়, সেটার জন্য আমাদের উভয়েরই সুবিধাজনক সময়ে আমরা একটা আলোচনায় আপনাদের সাথে অবশ্যই বসবো। এখানে মারুফ আছে, দীপঙ্কর আছে, মনে রাখবেন, এবং এই পয়েন্টটা নিয়ে হয়তো জানুয়ারি মাসের কোনো একটা সময় আমরা বসে পড়ব। সকলকে অনেক ধন্যবাদ।